আসসালামু আলাইকুম। আর্টিস্ট সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ডিফারেন্সিয়েটর সার্কিট নিয়ে। তো ডিফারেন্সিয়েটর সার্কিটের মেইন থিমটা কি, এখানে বলা হচ্ছে যে এখানে আউটপুটটা হবে ইনপুট সিগন্যালের ডিফারেন্সিয়েশন। তো কীভাবে হচ্ছে সেটা দেখা যাক। এখানে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট থেকে আমরা কি জানি যে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয় তাহলে এখানে ভোল্টেজ 0 ভোল্ট হবে। যদি কারেন্টের ডিরেকশন ধরি তাহলে এটা হলো I1, এটা দিলাম I2। তাহলে আইডিয়ালি হবে কি হয়, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা অসীম হয়। তো অসীম হলে তাহলে কি হচ্ছে, I1 এবং I2 এই দুটো সমান হবে। I1 সমান I2। এখন এখানে কি হচ্ছে, I1টা ফ্লো হচ্ছে একটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে। কারণ ক্যাপাসিটরে কারেন্ট ভোল্টেজ রিলেশন থেকে আমরা কি জানি যে I1 সমান, তাহলে আমরা পাচ্ছি যে C ইন্টু ডিভি ইন বাই ডিটি সমান I2 সমান আমরা পাচ্ছি যে 0 মাইনাস ভি আউট বাই আর এফ। অতএব ভি আউট সমান কি পাচ্ছি, মাইনাস আর এফ সি ডিভি ইন বাই ডিটি। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েটর সার্কিটের আউটপুট ভোল্টেজ ইকুয়েশন। এখন আমরা জানি কি একটা স্টেপ সিগন্যাল হচ্ছে এই রকম, এটা হচ্ছে আমার স্টেপ সিগন্যাল। এবং ইম্পালস সিগন্যাল কীরকম, ইম্পালস সিগন্যাল হচ্ছে ঠিক যখন টি এর ভ্যালু 0 তখন সেটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। মানে এটা হচ্ছে আমার ইম্পালস সিগন্যাল ডেল্টা টি। আচ্ছা, এর ভ্যালু যদি এ হয় সেক্ষেত্রে কি হচ্ছে, ইউ ডেল্টা টি সমান 0 যখন টি লেস দেন 0, এ যখন টি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ টি যখন সময় 0 তখনই তার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এবং আবার 0 হয়ে যাবে যখন টি গ্রেটার দেন 0। 0 চেয়ে বড় হয়ে গেলেও আমার ইম্পালস সিগন্যালের ভ্যালুটা তখন 0 হয়ে যাবে। আবার কি হচ্ছে, র্যাম্প সিগন্যাল। এটা হচ্ছে আমার র্যাম্প সিগন্যাল। তো বলা হচ্ছে যে একটা র্যাম্প সিগন্যালকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমি একটা স্টেপ সিগন্যাল পাবো, অর্থাৎ ডিডিটি অফ আর টি। অর্থাৎ র্যাম্প সিগন্যালকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তখন আমরা একটা স্টেপ সিগন্যাল পাবো। আবার আমরা যদি স্টেপ সিগন্যালকে ডিফারেন্সিয়েট করি তখন আমরা একটা ইম্পালস সিগন্যাল পাবো। ইম্পালস সিগন্যালকে সংক্ষেপে স্পাইক সিগন্যাল বলা হয়। অর্থাৎ ডিডিটি অফ ডেল্টা টি, সরি এটা হবে ডিডিটি অফ ইউটি সমান ডেল্টা টি। অর্থাৎ আমি যদি, আচ্ছা এখন আমার স্টেপ সিগন্যালের এক্সটেন্ডেড ভার্সনটা কি, একটা স্কোয়ার ওয়েভ। সো আমি একটা স্কোয়ার ওয়েভকে যদি ডিফারেন্সিয়েট করি তখন কি হবে, আমার ইম্পালস সিগন্যাল পাবো। আবার যখন আমি ট্রায়াঙ্গুলার ওয়েভকে ডিফারেন্সিয়েট করব তখন আমি স্কোয়ার ওয়েভ পাবো, কারণ র্যাম্প সিগন্যালকে ডিফারেন্সিয়েট করলে আমি স্টেপ সিগন্যাল পাই। আচ্ছা, এখন এই যে আমরা ডিফারেন্সিয়েটর সার্কিটটা দেখছি, এটার বেশ কিছু লিমিটেশনস আছে। আচ্ছা, এখানে আমরা এই আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিটের লিমিটেশনসগুলো দেখতে পাচ্ছি। তো কী বলা হচ্ছে যে ইনস্টেবিলিটি অফ আউটপুট। কীভাবে হচ্ছে আউটপুটের ইনস্টেবিলিটি? আচ্ছা, আমরা যদি এখানে গেইনের কথা চিন্তা করি, অর্থাৎ গেইনটাকে আমরা যদি ইম্পিডেন্সের টার্মে লিখি তাহলে কি হচ্ছে যে এ ভি সমান মাইনাস আর এফ বাই এক্সি, বা এক্সি সমান আমরা কি জানি 1 ডিভাইডেড বাই টয়েস বাই এফ সি, তাহলে মাইনাস টয়েস বাই এফ সি আর এফ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি গেইনের আমরা অ্যামপ্লিটিউডটা নিই তাহলে
এরকম আসবে। তো কী হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তখন গেইনটাও অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অল্প বাড়লে গেইন আমার অনেক বেশি বেড়ে যাবে। তাহলে কী হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে, গেইন অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আউটপুট একটা ইনস্টেবিলিটি সৃষ্টি হচ্ছে। আবার বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ। হাই ফ্রিকোয়েন্সি নয়েজটাও ঠিক একইভাবে, যে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি খুব ছোট হয় কিন্তু তার মধ্যে খুব বড় একটা মাপের বড় ফ্রিকোয়েন্সির নয়েজ ঢুকে গেলে কী হচ্ছে, সেটা আমার আউটপুটে খুব বড় একটা ভ্যালু পাচ্ছি আমরা। কারণ কী হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়লে আমার গেইনটাও বেড়ে যাচ্ছে। এই জন্যে সিগন্যালের মধ্যে খুব বড় মাপের একটা বড় ফ্রিকোয়েন্সি একটা নয়েজ যদি ঢুকে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে, আমার আউটপুটে আমি খুব বড় একটা এরর ভোল্টেজ পাবো। আবার বলা হচ্ছে যে ভেরি লো ইনপুট ইম্পিডেন্স অ্যাট হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে যদি ভোল্টেজ 0 হয় সেক্ষেত্রে আমার এখানে ইনপুট ইম্পিডেন্সটা হবে, যদি আমরা এদিক থেকে দেখি, এখানে যদি এদিক থেকে দেখি, এটা হচ্ছে জেড ইন। এই থেকে দেখলে কী হচ্ছে, এটা যেহেতু 0 ভোল্ট এখানে, তাহলে আমার এখানে জেড ইনটা হবে এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সের সমান। তাহলে কী হচ্ছে, জেড ইন সমান এক্সি বা 1/FC। তো এখানে আমার ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে এই ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্সের সমান। তাহলে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি এখানে ইনপুট ইম্পিডেন্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি খুবই বেড়ে যায় তাহলে কি হচ্ছে, আমার ইনপুট ইম্পিডেন্সটা খুবই ছোট হয়ে যাবে, যেটা আসলে কখনোই কাম্য নয় একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে। তো এই সকল লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য আমার প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিট ইউজ করা হয়। তো প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটে এখানে যেই ক্যাপাসিটর ছিল তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে এবং আমার যে ফিডব্যাক রেজিস্টর তার সাথে সিরিজে একটা ক্যাপাসিটর যুক্ত করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সি সমান 1/2π/FC। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমার এই যে এই ক্যাপাসিটরের জন্য যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় খুব বেশি, তাহলে আমার এক্সিটা প্রায় 0-র কাছাকাছি হয়ে যাবে। এখন যদি ফ্রিকোয়েন্সি টেন্স টু ইনফিনিটি, তাহলে কি হবে, আমার এই এক্সি প্রায় 0-র কাছাকাছি হবে। সেক্ষেত্রে এটা শর্ট হয়ে যাবে এবং এই আরএফটা আমার কাজ করবে এবং আর কাজ করবে গেইন ডিটারমিনের ক্ষেত্রে। তখন কি হচ্ছে, আমার গেইনটা হবে AV - RF/R1, অর্থাৎ ফ্রিকোয়েন্সি প্রায় ইনফিনিটির কাছাকাছি হলে তখন কি হচ্ছে, আমার এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে এবং গেইন ডিটারমিনেশনে তখন আমার এই আর এবং আরএফটা কাজ করবে। অর্থাৎ আমার কী হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সিতে আমার যে গেইনটা সেটা রেস্ট্রিক্ট করে ফেললাম একটা নির্দিষ্ট একটা ভ্যালুতে। তাহলে কি হচ্ছে, আমার এই যে দুইটা প্রবলেম ছিল, আউটপুটের ইনস্টেবিলিটি এবং হাই ফ্রিকোয়েন্সি নয়েজ, এই দুইটাই আমার সলভ হয়ে গেল। আবার আমার যদি আমি ইনপুট ইম্পিডেন্সটা দেখি জেড ইন, সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে এখানে শুধু একটা ক্যাপাসিটর ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটে এর সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে। তো এই রেজিস্ট্যান্সটাও আমার ইনপুট ইম্পিডেন্সের উপরে ইফেক্ট ফেলবে। তখন কি হচ্ছে, জেড ইন সমান √XC² + R²। অর্থাৎ আমার এই ক্ষেত্রে কী হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি খুব বড় হয়ে গেলেও আমার এক্সি যদি 0 হয়ে যাবে তাও আমার সমস্যা নেই, তখন আমার ইনপুট ইম্পিডেন্সটা হবে এই আর এর সমান। সুতরাং আমি ইনপুট ইম্পিডেন্সটাকেও আমি কন্ট্রোল করে ফেললাম। পাশাপাশি এই সিএফটাও আমাকে আউটপুটে অধিক স্টেবিলিটি প্রদান করে। তো এইভাবে আমরা প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটের মাধ্যমে আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিটের সকল লিমিটেশনগুলো ওভারকাম করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব এই দুইটা সার্কিট দেখলাম, আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিট, এদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স আঁকানোর ক্ষেত্রে এটা আমার ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস
এবং এটা গেইন অ্যাক্সিস, যেটা সংক্ষেপে ডেসিবেলে। তো আমরা কি জানি যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ওপেন লুপ গেইন এর ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ঠিক এই রকম। এটা কীভাবে আসলো সেটা নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে, যখন আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে ডিটেলস আলোচনা করব, সেই ভিডিওগুলোতে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ওপেন লুপ গেইনের এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন আমরা কি দেখলাম যে এ ভি এটা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আমার গেইনটাও বাড়তে থাকবে সমানুপাতিক হারে। তাহলে কি হচ্ছে, আমার এটা যদি 0 dB ফ্রিকোয়েন্সি হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সি বাড়বে, আমার গেইনও বাড়বে, এবং একসময় যে ওপেন লুপ গেইনের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটাকে এখানে কাট করবে, এবং এরপর কিন্তু আর আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের এই রেখাটা বাড়তে পারবে না, এখানে মিলিত হবে। এবং এটাই হবে যে আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম গেইন, এটা আমার এই পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে আমার 0 dB ফ্রিকোয়েন্সির, এবং আমার এটা হচ্ছে আইডিয়াল, আমার এই ত্রিভুজটা এটা হচ্ছে আমার আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্স। আচ্ছা, এখন আসি প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হবে। তো প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা আরসি নেটওয়ার্ক আছে। এই RF/CF এটা একটা আরসি নেটওয়ার্ক, এবং RC এটা একটা আরসি নেটওয়ার্ক। তো এখানে তাহলে কি থাকবে, আমার দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে। তো সেক্ষেত্রে আমার এখান থেকে যদি আমি যাই এই পর্যন্ত যাওয়ার পরে প্রায় নির্দিষ্ট একটা ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে আমার কি হবে, RF/R1। এই ভ্যালুতে যাওয়ার পরে এটা সোজা চলবে, এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে FC1, এবং এটা সোজা চলার পরে আবার কিছু দূর পর আবার আমার গেইনটা কমতে লাগবে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে। তো কি হচ্ছে, আমি দেখলাম যে আইডিয়াল প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে, আমার গেইনও বাড়ছে, এবং সার্টেন একটা ভ্যালুতে যাওয়ার পরে এখানে একটা ফ্ল্যাট গেইন পাবো আমরা। আবার FC2 এই ফ্রিকোয়েন্সিতে আসার পরে আমার গেইনটা সেটা কমে গেল। অর্থাৎ আমাদের মেইন যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে এই F0 থেকে FC1 এর মধ্যে, এইটুকের মধ্যে আমার মেইন ডিফারেন্সিয়েশনটা হচ্ছে। আবার আমরা যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটাকে FC1 থেকে FC2 এই ফ্রিকোয়েন্সির মধ্যে অপারেট করি, তাহলে আমরা কিন্তু একটা ফ্ল্যাট গেইন পাবো। তাহলে কি হচ্ছে, FC1 সমান 1 ডিভাইডেড বাই টয়েস পাই RC, FC2 হবে 1 ডিভাইডেড বাই টয়েস পাই RF/CF। সুতরাং প্রপারলি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা অবশ্যই FC1 এর চেয়ে ছোটো হওয়া লাগবে ফর প্রপার ডিফারেন্সিয়েশন। আমার যদি সিগন্যালের ফ্রিকোয়েন্সি FS হয় সেটা অবশ্যই FC1 এর চেয়ে ছোটো হবে। আবার এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে আমার ইনপুট সিগন্যালের টাইম পিরিয়ড T greater than equal RF/C1, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এখানে আমার প্রতিটা এই রেখাগুলোর স্লোপ হবে -20 dB পার ডিকেড, অর্থাৎ এটা এবং এটা এই সবগুলো স্লোপই হবে 20 dB পার ডিকেড। এটা মাইনাস, এবং এটা এখানকার স্লোপটা হবে +20 dB পার ডিকেড, এবং এটা হবে -20 dB পার ডিকেড। আচ্ছা, এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ফাইন্ড দ্য আউটপুট ওয়েভফর্ম। এটা একটা প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিট, এবং
এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ ইনপুট হিসেবে দেওয়া হয়েছে, যার পিক ভ্যালু হচ্ছে 3 করে এবং সিগন্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 4 কিলোহার্জ। তো প্রথমে আউটপুট ওয়েভ ফর্মটা বের করার জন্য আমাদেরকে কী লাগবে, আউটপুটটা লাগবে, আউটপুটের ভ্যালু। তো আমরা জানি যে প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর সার্কিট আর আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিটে আউটপুট ইকুয়েশনটা একই থাকে, অর্থাৎ আউটপুট ইকুয়েশন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ভি আউট সমান মাইনাস আর এফ সি ডিভি ইন বাই ডিটি, আর এফ এবং এই আর এফ এবং এই সি। তো তার আগে এখানে আমরা দেখছি যে এখানে আছে ডিভি ইন বাই ডিটি, অর্থাৎ ইনপুট সিগন্যালকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা। তো ডিভি ইন বাই ডিটি মানেই হচ্ছে আমার এই ইনপুট সিগন্যালের স্লোপ। দেখা যাক, এখানে আছে আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4 কিলোহার্জ। এখান থেকে আমরা যদি টাইম পিরিয়ড বের করি, টাইম পিরিয়ডটা আসবে 1/f, এটা আসবে 2.5 10⁻4 সেকেন্ড। আচ্ছা, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমার টাইম পিরিয়ড এত দূর পর্যন্ত। এটার মান হচ্ছে 2.4 × 10⁻4 সেকেন্ড। তাহলে আমার এই টুকের ভ্যালু কি আসছে, অর্থাৎ -3 থেকে +3 এবং +3 থেকে -3, এই দুইটা ভাগে ভাগ করলে আমার এই টুকের ভ্যালু আসবে কত, এই টুকের ভ্যালু আসবে 1.25 × 10⁻4 সেকেন্ড, অর্থাৎ -3 থেকে +3 এই সময়টুকু। আবার আমার এটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি। আবার আমার এফ সি ওয়ান যদি বের করি সেক্ষেত্রে কি হচ্ছে 1/2π RC, 2π আর এর মান হচ্ছে 100 ওহম এবং সি এর মান 10 ন্যানোফ্যারাড, এবং এটার ভ্যালু আসবে 159 কিলোহার্জের মতো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমার ফার্স্ট কাট অফ ফ্রিকোয়েন্সির চেয়ে ছোট। সুতরাং আমরা কি বলতে পারি যে এখানে আমার ইনপুটটা প্রপারলি ডিফারেন্সিয়েট হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি স্লোপ বের করি, আচ্ছা স্লোপ মানে কিন্তু এখানে আমরা খেয়াল করতে হবে যে স্লোপ মানেই হচ্ছে ডিভি ইন বাই ডিটি, অর্থাৎ ইনপুট সিগন্যালের যে চেঞ্জ সেটাই কিন্তু আমার স্লোপ এখানে। তাহলে স্লোপ আমরা যদি পাই S1 সমান, তাহলে কি হচ্ছে S1 বলতে আমরা ধরবো -3 থেকে +3, তাহলে কি হচ্ছে আমার ভোল্টেজের চেঞ্জ ডিভাইডেড বাই আমার যে সময়টুকু লাগছে। তাহলে S1 হবে 3 -3 ডিভাইড বাই আমার যে সময় 1.25 10⁻4, এটা হচ্ছে ভোল্ট পার সেকেন্ড, এটা আসবে প্রায় 4800 ভোল্ট পার সেকেন্ডের মতো। একইভাবে আমরা যদি স্লোপ 2 অর্থাৎ +3 থেকে -3 এইটুকের স্লোপ বের করি, তাহলে কি হচ্ছে -3 ডিভাইডেড বাই 1.25 10⁻4 ভোল্ট পার সেকেন্ড, এটা আসবে -4800 ভোল্ট পার সেকেন্ডের মতো। সুতরাং আমরা তাহলে কি পাচ্ছি, প্রথম আউটপুট ভোল্টেজটা, অর্থাৎ যখন আমার ইনপুটটা হচ্ছে -3 থেকে +3 এর মধ্যে, অর্থাৎ ইনপুটটা হচ্ছে -3 থেকে যখন আমার +3 তে যাচ্ছে, সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা কী হবে, সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে RFC1। তো RF হচ্ছে 5 কিলো ওহম এবং C1 এর মানটা হচ্ছে 10 ন্যানোফ্যারাড। ইন্টু ডিভি ইন বাই ডিটি মানে আমার স্লোপ, এটা হচ্ছে 4800 ভোল্ট পার সেকেন্ড, এটা আসবে আমার -2.4 ভোল্টের মতো। যখন ইনপুট ভোল্টেজ -3 থেকে +3, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা তখন -2.4 ভোল্ট।
একইভাবে যখন আমার ইনপুট ভোল্টেজ +3 থেকে -3-তে আসলো, অর্থাৎ +3 থেকে -3-তে আসলো, এইটুকের ক্ষেত্রে কি হচ্ছে, এইটুকে আমার আউটপুট ভোল্টেজটা হবে -RF C1, C1 এর মান 10 ন্যানোফ্যারাড এবং dVin/dt, অর্থাৎ এক্ষেত্রে স্লোপ 2, এটা কত হচ্ছে 4800 এবং এটা -4800। সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজের মানটা আসবে 2.4 ভোল্ট। দুদিকে কিন্তু একই ভ্যালু আসলো, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমরা যদি আউটপুটের ভোল্টেজ ওয়েভ শেপটা আঁকাই তাহলে কি হচ্ছে, তাহলে আমার ইনপুটটা হচ্ছে দুদিকেই +3 করে, এদিকে -3 এটা ধরলাম এবং এটা ধরলাম +3, এবং এটা ধরলাম +2.4, এটা ধরলাম -2.4। তাহলে কি হচ্ছে, আমার ইনপুটটা ছিল অনেকটা এরকম। তাহলে আউটপুটটা কীরকম হবে, যখন আমার ইনপুট -3 থেকে +3, তখন আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে -2.4, অর্থাৎ -2.4, এতদূর পর্যন্ত -2.4। আবার যখন আমার ইনপুট ভোল্টেজটা +3 থেকে -3, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা হবে +2.4, সেই ক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা হবে এতদূর পর্যন্ত আউটপুট ভোল্টেজটা +2.4। এইভাবেই চলতেই থাকবে। এটা হচ্ছে আমার ইনপুট এবং আমার এটা হচ্ছে আউটপুট। সুতরাং আমরা কি বললাম যে আমরা ডিফারেন্সিয়েটর সার্কিট ইউজ করে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ থেকে স্কোয়ার ওয়েভ পেয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।